আজকের গল্প একটা ভাঙাচোরা বাড়ির ভেতরে। একটু আগেই টেলিফোনে খবর পেলাম সন্তু মারা গেছে। রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাচ্ছিল। ট্রেনটা লাইন থেকে ছিটকে গিয়ে বিশাল অ্যাক্সিডেন্ট। চারটে বগি একেবারে উল্টে গেছে। 100-রও বেশি লোক মারা গেছে, আহত প্রায় 200 কি তারও বেশি। টিভি চ্যানেলে ক্রমাগত ব্রেকিং নিউজে চলছিল। তার মধ্যেই আমার ল্যান্ডলাইনে ফোনটা এলো। সন্তুর বড় ছেলে রাজু, ও দিল্লি যাওয়ার তোড়জোড় করছিল। তার আগেই কন্ট্রোল রুম থেকে একটা খারাপ খবর এসে গেছে। আমি অন্য কথা ভাবছিলাম। সন্তু সবসময় ভাবতো ও অপঘাতে মারা যাবে, কারণ ওর চোখের সামনে মানু অপঘাতে মারা গিয়েছিল। 30 বছর আগে ওই রকম মৃত্যু যারা দেখে তারা নাকি অপঘাতেই মারা যায়। আমি আর হরিয়া ওকে অনেক বুঝিয়েছি, বারবার জোর করে বলেছি ব্যাপারটা ছিল সিম্পল একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু সন্তু মানতে চায়নি। আমার আর হরিয়ার মনে একটা আশঙ্কার কাঁটা দিনরাত খচখচ করতো। 30 বছর আগেকার ঘটনা হলেও আমরা সবসময় মনে সেটা 30 সেকেন্ডের পুরনো। গাঢ় শীতের ভোরবেলা সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমি, সন্তু, হরিয়া হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। বাইরের ঠান্ডার চেয়েও শরীরের ভেতরে ঠান্ডা বেশি টের পাচ্ছিলাম। মানু আর আমাদের মধ্যে নেই। একটু আগেও যে আমরা 4 জন ছিলাম, এখন 4 বিয়োগ 1 সমান 3। সেই ঘটনার কথা যারা জানতো তারা জানতো, আমরা 3 জন কখনো কাউকে বলিনি। কিন্তু সন্তু মারা যাওয়ার পর খবরটা পাওয়ার পর মনে হলো সব কমে আসছে। এখন বাকি আমরা 2 জন, আমি আর হরিয়া। যদি আরও দেরি করি তাহলে এমন হতে পারে আমি আর হরিয়া দুজনে কেউ সেদিন ঘটনা বলে যাওয়ার সময় পাবো না। তাই 30 বছর আগে আমি যখন নিতান্তই বালক ছিলাম, বেশ মনে আছে, আমি পড়তাম ক্লাস 6-এ। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর শীতের ছুটিতে পানাগড়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এর আগেও মামা বাড়িতে আমি এসেছি, তবে মাত্র 2-1 দিনের জন্য মা বাবার সঙ্গে। আর এবারে আসাটা পুরোপুরি 1 মাসের জন্য। আমাকে বড় মামা হাতে হ্যান্ডওভার করে মা বাবা আবার ফিরে গিয়েছিলেন। বলেছিলেন মাসখানেক পর আমাকে ফেরত নিয়ে আসবেন। প্রথমে আমার বন্ধুত্ব হয়েছিল বড় মামার মেয়ে মানুষ সঙ্গে। ক্লাস 5-এ পড়ে, রোগা টিংটিঙে চেহারা, খুব ছটফটে, কাঠবিড়ালির মতো তরতর করে গাছে উঠতে পারে। মামা বাড়িটাকে আমার ভীষণ ভালো লেগে গিয়েছিল। এই ভালো লাগার পেছনে অনেকগুলো কারণ ছিল। প্রথম কারণ ছিল পানাগড় গ্রাম। সেই গ্রাম আজকাল হয়তো শুধু সিনেমাতেই দেখা যায়। মামা বাড়ির চেহারাটাও ছিল সেই গ্রামের মতোই। তাছাড়া সেই গ্রামে তখনও বিদ্যুৎ পৌঁছয়নি। সে ব্যাপারটা আমাকে বেশ অবাক করেছিল। মামা বাড়িতে ছিল বড় মাপের উঠান, তার মধ্যে একটা কুয়ো ঘিরে ইটপাতা, কুয়োর মাথায় কপিকল, আর কুয়োতলা ঘিরে বেশ কয়েকটা কলা গাছ, আর উঠানের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড আম গাছ। মামা বাড়িতে 3টে ঘর মাত্র, বেড়া আর টালি দিয়ে তৈরি। একটা ঘরে বড় মামা আর বড় মামি আর মানু থাকে। একটা ঘরে ছোট মামা আর দিদু। আর 3 নম্বর ঘরটায় কেউ থাকে না, শুধু টুকিটাকি জিনিসপত্র রাখা হয়। ভালো লাগার দ্বিতীয় কারণ হলো আমার দিদু। প্রতিদিন দিদু আমাদের দারুণ গল্প বলতো। গল্পগুলো দিদু কোথায় পড়েছে নাকি বানানো সেটা কি আমি বুঝতে পারতাম না। তবে আমার যে অবাক লাগতো তার কারণ দিদুর চোখের দৃষ্টি ছিল না। ছানি পড়ে কিভাবে যেন বেশ কয়েক বছর আগে দুটো চোখই নষ্ট হয়ে গেছে। মানু আর বড় মামি সব সময় দিদুর দেখাশোনা করতো। আর ছিল একটা ছোট্ট কুকুর, চিঙ্কা, পমেলিয়ান, গায়ে হালকা বাদামি রঙের বড় বড় লোম। চিঙ্কা ছোট মামার পোষা কুকুর হলেও দিদুর কাছে সবসময় ঘুরঘুর করতো। দিদুর হাত পা চাটতো। ও যেখানেই থাকুক দিদুর ডাক কানে গেলেই ছুটে আসতো দিদুর কাছে। আর মানু কুকুরটাকে খুব ভালোবাসতো। মামা বাড়িটা ভালো লেগে যাওয়ার তৃতীয় কারণ ছিল স্বাধীনতা। প্রতিদিনকেই আমার 15 আগস্ট বলে মনে হতো। পানাগড় গ্রামটা আমি প্রথম 2-4 দিনের মধ্যেই চিনে গিয়েছিলাম। সে কাজে আমার গাইড ছিল মানু, মানে মন্দিরা। বয়সে ছোট হলে কী হবে, ওর হাবভাব ছিল বড় দিদির মতো। পানাগড়ে নতুন বলে আমিও ব্যাপারটা মেনে নিয়েছিলাম। সারাদিন আমরা 2 ভাই বোনে যতই টোটো করে ঘুরি না কেন,
সন্ধে নামার মুখে ঢুকে পড়তাম বাড়িতে। চিড়ে মুড়ি যাই হোক কিছু জল খাবার খেয়ে নম করে একটু বইপত্র নিয়ে বসা, তারপরই সোজা দিদুর কাছে এবং গল্প শোনার কাজ শুরু। সেটা চলতো রাত পর্যন্ত। তারপর খেয়েতে দিদুর ঘরে আমি শুয়ে পড়তাম। দিদু একা তক্ত বসে আর মেঝেতে ঢালা বিছানা করে আমি ছোট মামা ঘুমের ঘোরে নাক ডাকত। আমি আর মানু ছাড়া আরও দুজন দিদুর গল্প শুনতে আসতো। ওরা হলো সন্তু আর হরিয়া। ওরা মানুদের শুধু প্রতিবেশীই ছিল না, মানুর খুব বন্ধুত্বও ছিল। আমার আর মানুর রোজকার টোটো কোম্পানিতে ওরাও ছিল নিত্য সঙ্গী। আর মাঝে মাঝে চিঙ্কাও আমাদের সঙ্গী হতো। আমরা চারজন পানাগড়ে নানা রকম অভিযান চালাতাম। গাছের ছোট ছোট ডালের টুকরো ছিল আমাদের অভিযানের একমাত্র অস্ত্র। পানাগড়ে কোথায় না অভিযান চালাতাম আমরা। কলা বাগানে, চাষের ক্ষেতে, পুকুর পাড়ে, গাছপালায় ঠাসা জঙ্গলে, একটা ভাঙাচোরা বাড়িতে, সব জায়গার মধ্যে সেই ধসে পড়া বাড়িটাই আমাদের কাছে সবচেয়ে ভ্যারাইটি ছিল। কারণ ওটার ভেতরেই অভিযান চালানোর নানা উপাদান ছিল। তাছাড়া বাড়িটা ছিল মানুদের বাড়ির খুব কাছে। সারা গ্রামে ওইটাই বলতে গেলে একমাত্র পাকা বাড়ি। গ্রামের লোক ওটাকে ভাঙা বাড়ি অথবা রাজবাড়ি বলতো। বাড়িটি এককালে কতলা ছিল কেউ জানে না। তবে তখন যা দেখছি শুধুমাত্র ভাঙাচোরা বড় বড় থাম। বাড়ির চারিদিকে দেয়ালে বলে কিছু নেই। ওখানে রাবিশের পাহাড়, ভেঙে খাত হয়ে থাকা বড় বড় মাপের জানালা দরজা, ফাটল ধরা দেয়াল থেকে গজিয়ে ওঠা বড় মাঝারি ছোট্ট অশ্বত্থ গাছ। এছাড়া বাড়ির নানা জায়গায় আগুনের পোড়া দাগ। বাড়ির ভেতর ঢুকে অভিযান চালিয়ে যা যা দেখেছিলাম সেটা হলো অসংখ্য গোলা পায়রা সেখানে আনাচে কানাচে বাসা বেঁধেছে, আর তার সঙ্গে প্রতিবেশী হয়েছে চামচিকি আর বাদুড়। এছাড়া রাবিশের স্তূপের মতো লাঠির খোঁচা দিয়ে একটা সাপও দেখতে পেয়েছিলাম। হরিয়া বলেছিল সাপটা নাকি চন্দ্রবোরা। ওর বাবা ওকে এই সাপ চিনিয়েছে। ভাঙাচোরা বাড়িটিকে ঘিরে বেশ খানিকটা জমি। এককালে বোধহয় বাগান ছিল, এখন সেসব শুধুই জঙ্গল। ওই বাড়িটার গল্প মানু আমাকে শুনিয়েছিল। বলেছিল এটা আগে রাজবাড়ি ছিল, বুঝলে। তারপর একবার বর্ষাকালে এই বাড়িটায় বাজ পড়ে তাতে গোটা বাড়ি আগুন ধরে গিয়েছিল। সেই আগুনে রাজা, রানী ও তাদের ছেলে মেয়ে সবাই পুড়ে মারা যায়। সর্দিতে কাবু। সন্তু দুবার নাক টেনে জিজ্ঞেস করলো, কেউ বাঁচালো না? তখন মানু বেশ ঝাঁঝিয়ে বলেছিল, আগেই তো তোকে কতবার বলেছি, বারবার এক কোশ্চেন করিস কেন? বাঁচলে তো দেখতেই পেতিস। হরিয়া চোখ গোল গোল করে বসলো, তাজ্জব কি বাত, একদম একসাথ। মানু তখন স্কুলের দিদিমণির ঢঙে জোর দিয়ে বলছে, হ্যাঁ রে হাদা, আমার দিদু বলেছে। মানুর শেষ কথাটা শুনে আমার তিনজনে চুপ করে গেছিলাম। কারণ দিদুর বলা সত্য কাহিনী কখনো বানানো হতে পারে না। দিদুর কাছে আমার ভাঙা বাড়ির গল্পও পরে আবার শুনেছি। দিদি বলেছিল এই গল্প দিদু শুনেছে আমার দাদুর কাছে, দাদু আবার শুনেছিল তার ঠাকুরদার কাছে। রাজবাড়িটায় নাকি অনেক হিরে জহরত আর সোনামোহর লুকোনো আছে। সেগুলো নাকি শয়ে শয়ে বছর ধরে এক জগ পাহারা দেয়। সেই জন্যই অনেক চোর ডাকাত ওই রাবিশের স্তূপ পুড়ে ধনুরত্ন চুরি করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই পায়নি। উল্টে দুজন রাবিশের ভেতরে তলিয়ে গেছে। ওগুলো রাবিশ তো নয়, চোরাবালি। আর চোর ডাকাতের দলের বাকিরা যারা সেই তলিয়ে যাওয়ার দৃশ্য দেখেছিল তারাও পরে কোনোভাবেই অপঘাতে মারা গেছে। সেই জগ নাকি যাদের ওপর নজর দেয় তাদের কাউকে ছাড়ে না। অপঘাতে মৃত্যু না হওয়া পর্যন্ত আটার মতো লেগে থাকে। দ্বিতীয় এই গল্পগুলো মানুষ যতটা ভয় পেয়েছিল আমরা তিনজনে ততটা নয়। কারণ সন্তু বেশ ডাকাবুকো ছিল আর হরিয়াও তার কাছাকাছি। আমি ঠিক সেরকম না হলেও ভূত পেত আমার তেমন কিংবা ভয় ভক্তি ছিল না। একেবারে ছোটবেলা থেকেই ভূত টুত বলে কিছু হয় না এই কথাটা মা আর বাবা যুক্তি দিয়ে আমার মনে গেঁথে দিয়েছিল। কিন্তু রাতে হ্যারিকেনের আলোয় দিদু যখন ভাঙা বাড়ির ওই কথা শোনাতো তখন মা বাবার শেখানো সব যুক্তি টুক্তি কেমন যেন ফিকে হয়ে যেত। আমি সম্মোহিতের মতো দিদুর দিকে তাকিয়ে থাকতাম। দিদুর টকটকে ফর্সা মুখ, ভাঁজ পড়া গাল, অন্ধ দুটি চোখ সব আমার চোখের সামনে আজও ভাসে। মাঝে মাঝে দিদির চোখের কোল দিয়ে জল গড়াতো। দিদু একটা সাদা কাপড় দিয়ে সেই জলটা মুছে দিত। দিদু বলেছিল, শোন, তোরা তো পোলাপান,
সব ঠিকঠাক, তবু মাথায় ঢুকবো না। ওই জখের যখন খিদা পায় তখন হাতড়াই উপরে আসে, লড়াচড়া করে যা খাওয়ারের বস্তু খোঁজে। এসব শুনে আমার বেশ ভয় ভয় করতো। মাঝরাতে কখনো ঘুম ভেঙে গেলে টর্চ জেলে ঘরের ভেতরে এদিক ওদিক দেখতাম। আমার পাশে মেঝেতেই ছোট মামা নাক ডাকিয়ে ঘুমাতো, আর দিদু তক্তপোষের নিচে শুয়ে থাকতো চিঙ্কা। টর্চের আলো পড়লে জুলজুল করে আমার দিকে তাকাতো। ওর জ্বলন্ত চোখ দেখে আমার বুকটা কেমন করতো। ওই শীতের মধ্যেই একদিন হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামলো। বড় মামা বলল নিম্নচাপের বৃষ্টি। সে বৃষ্টি চলল 3 দিন। ফলে 3টে দিন আমাকে আর মানুকে ঘরেই কাটাতে হলো। কিন্তু বৃষ্টি থামার পরেই দিনটা পাওয়া গেল একেবারে, এক কথায় সোনা ঝকঝকে দিন বলা যেতে পারে। ব্যাস, আমাদের বৃষ্টিবিঘ্নিত ম্যাচ আবার শুরু হয়ে গেল। সেদিন রাজবাড়িতে ভেতরে ঢুকে আমরা যখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন হঠাৎ চোখে পড়ল রাবিশের স্তূপে একটা নড়াচড়া। ওপরে ছোট বড় ঢেলাগুলো অল্প নড়ছে। কে যেন একটা কিছু রাবিশের নিচ থেকে ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করছে। চিঙ্কা আমাদের সঙ্গে ছিল। ও আচমকা লাফিয়ে পড়েছিল রাবিশের ওপরে, বারবার ঘেউ ঘেউ করে থাবা বসিয়ে রাবিশের তুপ করার চেষ্টা করছিল। মানুষ চিঙ্কা চিঙ্কা ডাকেও গ্রাহ্য ছিল না। আমরা 4জন আর দেরি না করে ছুটে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। আমাদের পালাতে দেখে ছোট কুকুরটাও দৌড়ে পালিয়ে এসেছিল। ব্যাপারটা আমার মামাদের বা দিদুকে জানাই। আসল ঘটনা ঘটেছিল এর দিন 7 পর, মানুষ জন্মদিনের রাতে। দিদু রাতে মাঝে মাঝে জেগে উঠত, ঘুমের ঘরে কথা বলতো। কোনো কোনো সময় সেসব আমি শুনতে পেতাম। শুনে ঘুম ভেঙে যেত আমার। জেগে উঠলে দিদু তক্তপোষের পাশ দিয়ে হাত বাড়িয়ে নিচে ঝুলিয়ে দিত। ঘুম জড়ানো গলায় বলতো, চিঙ্কা কই গেলি রে, আছোস তো বাপধন? অমনি চিঙ্কা প্রভুভক্ত কুকুরের মতো দিদুর হাতটা বেশ করে চেটে পুটে দিত। আমি দিদুর গলার আওয়াজে জেগে উঠলেই টর্চের আলো এক পলক জ্বালতাম। ঘুম চোখে চিঙ্কার হাত চাটা দেখে আবার আলো নিভিয়ে শুয়ে পড়তাম। মানুষ জন্মদিনে সারাদিন আমি আর মানু হই হই করে কাটালাম। সন্তু আর হরিয়া মানু সকাল থেকেই আসতে বলেছিল। ফলে আমরা লুডো, ক্যারাম, রুমাল চোর খেলে বেশ মজা আর হুল্লোড় করে দিনটা পার করলাম। মানুর বাড়ি না করায় হরিয়া আর সন্তু রাতে মামা বাড়িতেই থেকে গিয়েছিল। অবশ্য এই থেকে যাওয়াটা ওদের কাছে নতুন কোনো ব্যাপার ছিল না। রাতে দিদুর ঘরে মেঝেতে আমাদের 3জনের বিছানা পাতা হলো। আমরা 3জন একসঙ্গে শোবো এরকম জেদ ধরায় ছোট মামা পাশের ঘরে শুতে গেল। আমাকে বারবার করে বলে গেল দিদির খেয়াল রাখতে। আরও বলল আমরা যেন গল্প করে বেশি রাত না করি। এরকমভাবে আমরা আগেও শুয়েছি, তাই সেটা কোনো নতুন ব্যাপার ছিল না। হ্যারিকেনের আলোয় দিদুর কাছে গল্প শোনার পর লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ নিজেরা ফিস ফিস করে গল্প করে তারপর একসময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দিদুর গলা শুনে আবার ঘুম ভেঙে গেল। চিঙ্কা আছোস তো বাপধন, কই গেলি? লেপ ফাঁকা করে তাকালাম। হ্যারিকেন মেরে বলতে অনেকটা নামিয়ে ঘরের কোণে রাখা ছিল। সেই আবছা আলোয় চিঙ্কাকে দেখতে পেলাম। দিদুর ঝোলানো হাতটা চাটছে। আবার কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতের পর শীতটা বোধহয় জাঁকিয়ে পড়েছিল, কারণ লেপ মুড়ি দিয়েও আমি শীতে কুঁকড়ে যাচ্ছিলাম। কখনো কখনো দিদুর গলায় শুনতে পাচ্ছিলাম চিঙ্কার হাত চাটার শব্দ। কুকুরটা পাগলের মতো দিদির হাত চাটছে। চপাত চপাত শব্দ হচ্ছে। ভোরের দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। দেখি ভোরের আবছা আলো ঢুকছে খোলা দরজা দিয়ে, তার সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস। দরজা খুলল কে? পাশে তাকিয়ে দেখি সন্তু আর হরিয়া লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। দিদু তক্তপোষের দিকে তাকাতেই আমার বুকটা বরফ হয়ে গেল। দিদুর একটা হাত তক্তপোষের পাশ দিয়ে নিচে ঝুলছে। একটা কালো জীব সেই ঝুলন্ত হাতটা প্রাণপণে চাটছে। চপাত চপাত শব্দ হচ্ছে। ঘরে চিঙ্কার চিহ্ন মাত্র নেই। তার বদলে মেঝেতে পড়ে আছে। তাকে ভোরের আলোতে চিনতে ভুল হলো না। ওই ভয় পাওয়া অবস্থাতেই এক ঝটকায় উঠে দাঁড়ালাম। পা দিয়ে লাথি মেরে সন্তু আর হরিয়াকে জাগিয়ে দিলাম। আমরা 3জনেই প্রাণপণে চিৎকার করে দিদিকে ডাকতে লাগলাম। ছোট বাবা আর বড় বাবা ডেকে বাড়ি মাথায় করলাম। দিদু কোনো সাড়া দিল না। একটা মৃতদেহের মতো বিছানায় চিত হয়ে চুপচাপ শুয়ে রইল। আমরা 3জন বেড়ার দেয়ালে শীতকে বড় বড় চোখ খেয়ে জিপটার দিকে তাকিয়েছিলাম। কালো চ্যাপ্টা খড়খড়ে আর চামড়ার ওপরে ছোট ছোট অসংখ্য ফুসকুড়ি।
জীবটা শেষ কোথায় আমরা বুঝতে পারছি না। প্রথমে ওটাকে দেখে সাপ বলে ভুল করেছিলাম, কারণ ওটা ঘরের মেঝেতে এঁকে বেঁকে দরজার দিকে বাইরে চলে গেছে। আমরা তিনজনে পাগলের মতো চিৎকার করতে করতে ছুটে বাইরে বেরোলাম। দেখলাম সন্তু আর হরিয়া কখন যেন ওদের অস্ত্র মানে গাছের সরু ডাল হাতে তুলে নিয়েছে। জিপটা ততক্ষণে চলতে শুরু করেছে। সাপের মতো হিলহিলিয়ে ভীষণ গতিতে ওটা ফিরে যাচ্ছে, ও রাস্তা নাই। লাটায় যেমন করে সুতো গোটানো হয় ঠিক সেইভাবে কে যেন জিপটাকে টেনে নিয়ে যাচ্ছে মুখের ভেতরে। আমাদের চিৎকারে বড় মামা, বড় মামি, মানু, ছোট মামা সবাই বেরিয়ে এসে উঠানে। ওরা সবাই কি হয়েছে করে চিৎকার করছিল। তবে সস্বর করে চলে যাওয়া জিপটাকে দেখে মানু চিৎকার দিয়েছিল, সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। অতল কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসা এক তীব্র তীক্ষ্ণ চিৎকার। সে চিৎকার অলৌকিক। জিপটা ততক্ষণে উঠান ছাড়িয়ে বৃষ্টি ভেজা মেঠো রাস্তায় পড়েছে, তত্তর করে ছুটে চলেছে ভাঙাচোরা বাড়ির দিকে। আমাদের তিনজনের ভেতরে কি একটা যেন হয়ে গেল। ঋতুর কথা ভেবে, চিৎকার কথা ভেবে আমাদের বোধহয় রাগ আর আক্রোশ উঠেছিল। দেখলাম হরিয়া সন্তু দুজনেই জিপটাকে তাড়া করে ওঠার ওপর কয়েক ঘা লাঠির ঘা বসিয়ে দেওয়ার চেষ্টা করলো। বাবা মামিরা পেছন থেকে আমাদের বারবার ডাকছিল, কিন্তু সেসব ডাক আমাদের কানে ঢুকছিল না। জিপটা ভাঙাচোরা বাড়ির ভেতর দিয়ে ঢুকে পড়ল, আর ওটাকে তাড়া করে আমরাও হঠাৎ খেয়াল করে দেখি মানু কখন ছুটে আমাদের সঙ্গে কাছে এসে গেছে। পেছন থেকে ওর মায়ের মানু মানু ডাক আমরা তিনজন শুনতে পাচ্ছিলাম, কিন্তু মানুষ সেসব ভ্রুক্ষেপ করলো না। ভোরের আলোয় দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না, শুধু চারপাশে ঠান্ডা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল। আমরা চারজন দুদ্দার করে ভাঙা বাড়িতে ঢুকে পড়েছি। আমাদের চেঁচামেচি আর পায়ের শব্দে ভাঙা বাড়িটা যেখানে থেকে অনেকগুলো পায়রা ডানা ঝাপটে বাতাসে উঠতে শুরু করলো। জিপটা একটা রাবিশের স্তূপের মধ্যে ঢুকে যাচ্ছিল, তখনই চোখে পড়ল রাবিশের ওপরে গোলমরিচের গুঁড়োর মতো ছড়িয়ে রয়েছে চিঙ্কার লোম, আর সেই লোমের গোড়ায় কোথাও কোথাও রক্তের দাগ। মানুষ চিৎকার করে কেঁদে উঠল। সেই মুখ ফাটা হাহাকার আমাদের বুকের ভেতরটা মুচড়ে উঠল। পেছনে বড় বাবা, ছোট বাবার গলার আওয়াজ পেলাম, আর ঠিক তখনই আমাদের চমকে দিয়ে মানুষ চিৎকা বলে ডুকরে উঠে জিপটা লক্ষ্য করে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল। জিপটা তখন হাত দুয়েক দেখা যাচ্ছিল। চোখের পলকে ওটা জ্যান্ত চাবুকের মতো বাতাসে সাই শব্দ তুলে মানুর পা জড়িয়ে ধরল। তারপর আমাদের চোখের সামনে সেই রাবিশের স্তূপের জীবন্ত চোরাবালি হয়ে মানুকে গিলে ফেলল। আমরা সবাই পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম, শুধু হাত পা থরথর করে কাঁপছিল। গত কয়েক মিনিটের মধ্যে কি যে ঘটে গেল। সন্তু তো এখন আর নেই। সেদিন দিদু আর মানুকে আমরা হারিয়েছিলাম রাবিশের স্তূপের মধ্যে। অনেক খোঁড়াখুড়ি করেও মানুকে পাওয়া যায়নি। আজ সন্তুকে হারালাম, কিন্তু এরপর কার পালা, আমার না হরিয়ার?